মামলা চলছে, সিবিআই এদের পেছনে লেগেছে, ইনকাম ট্যাক্স লেগেছে, এর মাথা জেলে। আর এই দলের, এই বিজেপি দলের নেতা, লিডার অফ অপোজিশন, তিনি কেন্দ্রীয় সরকার চিঠি লিখেছেন। তাহলে পশ্চিমবাংলার বিজেপি একরকম, ত্রিপুরা বিজেপি আরেক রকম। অনুব্রত মণ্ডলের কথা বলছেন তো, আমি বলে দিচ্ছি। দেখুন, অনুব্রত মণ্ডল কোন রাজনৈতিক দল করে সেটা আমাদের দেখার বিষয় না। তিহার জেলে আছেন, নিশ্চয়ই ওনার এগেনস্টে কোনো এলিগেশন রয়েছে। একটা বিশেষ বিষয় নিয়ে যা বিগত দুদিন ধরে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সংবাদপত্রেও এসছে এবং জনমনে একটা সরকার সম্পর্কে নেতিবাচক একটা পাবলিসিটি প্রদান করানোর চেষ্টা হয়েছে মাননীয় বিরোধী দলনেতা জিতেন চৌধুরী মহোদয়ের একটা চিঠির মাধ্যমে। মাননীয় জিতেন চৌধুরী, মাননীয় বিরোধী দলনেতা 24 জুন 2024 আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা চিঠি লিখেছেন এবং এটা একটা ডিও লেটার। আপনারা নিশ্চয়ই সেই বিষয় সাবজেক্ট নিয়ে আপনারা জানেন এবং সম্পূর্ণ চিঠিটাতে উনি কি বুঝাতে চেয়েছেন অ্যাকচুয়ালি সেটা ক্লিয়ার নয়। তারপরেও যে সাবজেক্ট সেটা হচ্ছে আমাদের যে প্রস্তাবিত আগরতলার পাশে প্রস্তাবিত শান্তিনিকেতন একটা মেডিকেল কলেজ সেখানে তৈরি হচ্ছে। মাননীয় জিতেন বাবু যে চিঠি লিখেছেন, তাদের সরকার যে রাজ্যে চলছে কেরালাতে, কেরালা সরকার টু প্রমোট প্রাইভেট মেডিকেল কলেজেস ইন কেরালা, the state government has allowed the students of private medical colleges to witness autopsy examination in government medical colleges. কেরালাতে প্রাইভেট মেডিকেল কলেজকে এনকারেজ করার জন্য, ইন্সপায়ার করার জন্য প্রাইভেট মেডিকেল কলেজের যারা ছাত্ররা রয়েছেন, পড়ুয়ারা, গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসে তাদেরকে অটোপসি এক্সামিনেশন করানো হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে কেরালা। কিন্তু আজকে আমাদের মাননীয় বিরোধী দলনেতা জিতেন বাবু লিখলেন মানুষকে বিভ্রান্ত করার জন্য, এবং কিছু সংবাদপত্র সেটা এসছে যে ভাবখানা এমন চিঠির যে ভাষাগুলো যে আমরা আইজিএম হাসপাতালকে দিয়ে দিচ্ছি ওই শান্তিনিকেতনের কাছে, ভাবখানা এমন যে আইজিএম হাসপাতালের যে প্রেজেন্টলি যে সার্ভিসগুলো প্রদান করা হচ্ছে ওপিডিতে, সেই সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে, কনজেস্টেড হয়ে যাবে। উনি লিখেছেন যে কনজেস্টেড হয়ে যাবে, বর্তমান পরিষেবা ব্যাহত হবে, ব্যাঘাত ঘটবে, যা সত্য থেকে অনেকটা দূরে, ফার অ্যাওয়ে ফ্রম ট্রুথ। সত্যের তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আমি কিছুটা শুনেছি মন্ত্রী মহোদয় তিনি আজকে যে খুলসা করলেন, তাদের বক্তব্যের মধ্যেই তো যে গোটা বিষয়টা একটা অনিয়ম, সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা, অর্থাৎ আমরা যা খুশি করব, যে রাজ্যের বা দেশের আইন কানুন যাই থাক, আমাদের সাথে যদি কেউ কথা বলে, আমাদের সাথে যদি কেউ ভালো সম্পর্ক রাখে, তিনি যেই হন, বা যাদের এই অর্থ বিনিয়োগ হচ্ছে সে অর্থ বিদেশ থেকে আসুক বা যে কোনো ধরনের উৎস থেকে আসুক, যদি আমরা সন্তুষ্ট হই তাহলে তার প্রশ্ন কেউ উঠাতে পারবে না। অনুব্রত মণ্ডলের কথা বলছেন তো, আমি বলে দিচ্ছি। দেখুন, অনুব্রত মণ্ডল কোন রাজনৈতিক দল করে সেটা আমাদের দেখার বিষয় না। তিহার জেলে আছেন, নিশ্চয়ই ওনার এগেনস্টে কোনো এলিগেশন রয়েছে। এই যে ট্রাস্ট, স্বাধীন ট্রাস্ট যে নাম, তারা, আমরা রাজ্য সরকার কি দেখেছে?
কারণ আমরা বারবার বলি বাইরে থেকে যে আপনারা আসুন হাসপাতাল করুন, আপনারা আসুন মেডিকেল কলেজ করুন, আপনারা আসুন ইঞ্জিনিয়ারিং কলেজ করুন। এটা আমাদের পলিসি। এবং রাজ্য সরকার বর্তমানে স্বাস্থ্য পরিষেবার যে কাজকর্ম, স্বাস্থ্য দপ্তরকে ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা দিতে চাইছে। এবং ইন্ডাস্ট্রি হিসেবে যখন আমি ঘোষণা দেব, আমাদের মধ্যে এই ছুটমার্ক থাকবে না যে উনার তিহার জেলে বন্দী আছেন, ওনার নাম ওনার সঙ্গে যুক্ত আছে, সেটা আমরা দেখিনি। আমরা দেখেছি লিগেল অ্যাসপেক্টে। এবং তার জন্য আমি আপনাকে বলি, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে লিগেল যে আমাদের যিনি গাইড করে থাকেন সবসময়, ওই ব্যক্তির সঙ্গে রাজ্য সরকার কথা বলেছে এবং ইট গট ভেটেড বাই দ্যাট পারসন। আমাদের যে প্রস্তাব, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে লিগেল অ্যাডভাইজার, লয়ার, তার সাথে আমরা কথা বলেছি, ওয়ান মারাঠি জেন্টলম্যান, ওনার সঙ্গে কথা বলে আমাদের রাজ্য সরকার কথা বলে সেটাকে করেছে। যদি কিছু থাকতো লিগেল অ্যাসপেক্টে নেতিবাচক কিছু, নিশ্চয়ই সেখান থেকে ভেটিং আসতো না। তো তার নাম জড়িয়ে এখানে বলেছেন উনি, আমি জিতেন বাবুর চিঠিতে লাস্ট প্যারাতে এটা আছে যে ওই ব্যক্তির নাম জড়িয়ে আছে, ওই ব্যক্তির নাম জড়িয়ে আছে, সুতরাং তাকে পারমিশন দেওয়া হবে না। তো সেই দিক থেকে তো আপনি হাসপাতাল করতে পারবেন না। আমরা দেখবো যা কিছু হয়েছে লিগেল পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো আপ টু দা মার্ক কিনা, রাজ্যবাসীর আগামী দিনে সর্বশান্ত হওয়ার কোন সুযোগ আছে কিনা, আমরা সেই জিনিসটা দেখেছি। বা এই যে সার্টিফিকেটটা পাবে, সেই সার্টিফিকেটটা ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের অনুমোদন আছে কিনা, তার জন্য তারা ভিজিট করবে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল। এমন যাতে না হয় যে জিনেটের মতো পালিয়ে গেল, রাজ্যের ছাত্রছাত্রী, কন্ট্রাক্টর, সমস্ত কর্মচারীদেরকে সর্বশান্ত করে দিয়ে, এমন যাতে না হয়। বা রাজ্য সরকারের কোন অ্যাসেট আমরা তাদের হাতে তুলে দিচ্ছি না, বিল্ডিং, রেডিমেড বিল্ডিং, বা বিনা পয়সায় জমি দিয়ে দিলাম, এমনও নয়, যেটা বিগত দিনে হয়েছে তাদের আমলে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিজের পয়সায় জমি কিনেছে, নিজের পয়সায় বিল্ডিং করছে, পয়সা দিয়ে, অ্যাডভান্স টাকা দিয়ে রাজ্য সরকারের কাছ থেকে আইজিএম এর পরিষেবা তারা গ্রহণ করবে অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার্ড। আমি আবারও বলছি, অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার্ড, যখন প্রয়োজনীয়তা হবে। ইটস নট দ্যাট যে আইজিএম উইল বি কনভার্টেড ইন্টু এ রেগুলার টিচিং ক্যাম্পাস, যে আইজিএম এর মধ্যে একটা রেগুলার কলেজ বা টিচিং ক্যাম্পাস হিসেবে আইজিএম কে ব্যবহার করা হবে। ইটস নট লাইক দ্যাট। পড়াশোনা হবে সেই কলেজে, প্র্যাকটিক্যালটা আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট যদি কেউ থেকে থাকেন, প্র্যাকটিক্যাল হয়, সবসময় প্র্যাকটিক্যাল হয় না, সপ্তাহে 2 দিন হবে, 1 দিন হবে। প্র্যাকটিক্যাল হবে তখনই সেটা প্রয়োজনীয়তা লাভ করবে। আর যেহেতু যে ভিজিট হবে এনএমসি, তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, রাজ্য সরকারও সহযোগিতা করছে। ইচ্ছাকৃতভাবে আজকে আমি বলবো এই চিঠিটা প্রদান করা হয়েছে 24 তারিখ, বিকজ লিডার অফ দ্য পজিশন ইজ ভেরি মাচ নলেজেবল that National Medical Council delegation may arrive at any point of time. Therefore, this type of news may confuse them. তারা যেন ইনডিসিশনে ভোগে, মেডিকেল কলেজটা সম্পর্কে কোন সিদ্ধান্ত নিতে গিয়ে যাতে মেডিকেল আমাদের ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে ডেলিগেশন আসবে এনি টাইম, এগুলো পেপার ক্লিপিংস করে পাঠিয়ে তাদেরকে মিসলিড করা, যে কোথাও বোধহয় কিছু একটা দুর্নীতি হচ্ছে, সামথিং ইজ ফিশি, তাদের মধ্যে যেন একটা বিভ্রান্তি তৈরি হয়। তার জন্য অর্থাৎ এটা হচ্ছে উন্নয়নের পরিপন্থী আমরা বলবো। দিস ইজ ভেরি মাচ ডেট্রিমেন্টাল ফর দ্য সোসাইটি, ফর ডেভেলপমেন্ট, এবং তারা রাজ্যের উন্নয়ন চায় না, অগ্রগতি চায় না। এটা স্বাস্থ্যের দিকে হোক, এটা শিক্ষার দিকে হোক। প্রপোজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ 1 acre equal to 2.5 টানি। এখন ভাবুন, 50 টানির উপর সেই জায়গা, সেই মেডিকেল কলেজ মাথা তুলে দাঁড়াবে। নিশ্চয়ই তাদেরকে আমাদের সমর্থন করা উচিত, সাধুবাদ জানানো উচিত, এবং এই ধরনের বিভ্রান্তিমূলক চিঠি নিজের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য, এবং এমন টাইমে এই জাংচারে যখন মেডিকেল কাউন্সিল এনএমসি ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের ডেলিগেশন টিম আসবে, যাতে তারা বিভ্রান্ত হয় এবং সিদ্ধান্ত নিতে যেন তারা সিদ্ধান্ত নিয়ে তাই ভোগে, তার জন্য এই চিঠি খুব ম্যাটিকুলাসলি উনি মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছেন।
যার তীব্রভাবে ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং আগামী দিনে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে। আমাদের মূল বক্তব্যটা কি? আমাদের মূল বক্তব্য, রাজ্যে বেসরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো শিল্পোদ্যোগ এটা এখানে না হোক, আমরা কখনো এটা বলিনি। আমাদের সরকারের সময়তেও আমরা, যেহেতু সরকারের সমস্ত ক্ষেত্রেতে বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ বিশেষ করে শিল্প কারখানা করা সম্ভব না, কাজেই প্রাইভেট ইনভেস্টমেন্ট হোক, কিন্তু সেই ইনভেস্টমেন্ট আসতে হবে স্বচ্ছতার ভিত্তিতে এবং এই রাজ্যের জনগণের গোচরে, মানে সমস্ত কিছু স্বচ্ছভাবে তার গোচরে নিয়ে আসে। আর সেটা যদি শিক্ষা প্রতিষ্ঠান হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠান তার আরও বেশি করে তার স্বচ্ছতা থাকতে হবে, কারণ এর সাথে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আর এটা যদি মেডিকেল কলেজ হয় বা হাসপাতাল হয়, জনস্বাস্থ্য সম্পর্কিত, এখানে যে সংস্থার বিরুদ্ধে এই কথাটা উঠেছে, যে স্বাধীন ট্রাস্ট, তার পেছনে কারা? তৃণমূল কংগ্রেসের একজন নেতা, যিনি সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স তাদের হাতে ধরা পড়ে এবং অসংখ্য এরকম অনিয়ম ইত্যাদি এগুলো উঠে আসার পর তিনি এখন বিচারাধীন। হ্যাঁ, এখনও শাস্তি হয়নি ঠিক, কিন্তু তিনি গুরুতর সেই অভিযোগে অভিযুক্ত। এবং যে ব্যক্তির হাত ধরে অনুব্রত মণ্ডল এখানে আসেননি, এখানে এখানকার আগব বলদের সাথে যাদের যোগাযোগ, মলয়পীঠ, আমি কথাগুলো লিখিনি, কিন্তু আজকে একটা পত্রিকা আরও খোলসা করে আরও বড় করে লিখেছেন। তাকেও ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স বেশ কয়েকবার জেরা করেছে এবং তাদের সম্পর্কে বলা হচ্ছে তারও জেলে যেতে হতে পারে। এবং এই অভিযোগ কে করেছেন? পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলা বিধানসভার যিনি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তো ভারতীয় জনতা পার্টির কাছে পশ্চিমবাংলায় সেখানে দুর্নীতিবাজ, সেখানে অভিযুক্ত, সেখানে নানা ধরনের অবৈধ কাজের সাথে লিপ্ত হলেও না, এখানে যদি একই পার্টির পরিচালিত সরকার এবং তাদের এই নেতা নেতৃত্বের সাথে যদি ভালো সুসম্পর্ক থাকে, তাহলে এখানে এটা অন্যায় নয়। কি ধরনের? এটা তো এক ধরনের মানে স্বেচ্ছাচারিতা। আমরা যা খুশি করব, যা খুশি বলবো, আমাদের দিকে কেউ আঙুল তুলতে পারবে না। আসলে শান্তিনিকেতন মেডিকেল কলেজ রাজ্য সরকারের সঙ্গে অ্যাপ্লাই করেছে, রাজ্য সরকারের কাছে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মোতাবেক তার সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করছে। এবং যে কোনো সময় ন্যাশনাল মেডিকেল কাউন্সিল ভিজিট করবে রাজ্যে, শান্তিনিকেতন মেডিকেল কলেজের ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামোগত দিক থেকে কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা প্রপারলি ইন্সপেকশন করবে। এবং যেটা আমরা আগেও দেখেছি, এজিএমসি মেডিকেল কলেজ আমরা ওয়েলকাম জানিয়েছি। এবং একটা সময় ছিল যখন এজিএমসি মেডিকেল কলেজ ডক্টর বি.আর. আম্বেদকর মেডিকেল কলেজের জায়গা তারা নিয়ে সেখানে পঠন পাঠন চালাতো, সমস্ত কাজকর্ম চালাতো, ফ্যাকাল্টি মেম্বারদেরকে বাইরে থেকে আনতো, আসাম থেকে, নাগাল্যান্ড থেকে এনে এমসিআই কে দেখাতো যে দেখুন আমাদের রেডিলি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। ইনিশিয়ালি যখন কোনো কলেজ স্টার্ট হয়, রাতারাতি
এই কলেজটা মাথা উঁচু করে দাঁড়ায় না। যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এনকারেজ করছে যে হসপিটাল সরকারিভাবে হলে চলবে না, আমাদের রাজ্যে যেখানে অ্যাজ পার দ্য স্পেসিফিকেশন অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO যে স্পেসিফিকেশন, সেটা কি, যে জনসংখ্যার অনুপাতে ডাক্তার কত থাকবে, একটা ডাক্তার থাকবে 1000 জনসংখ্যা, 1000 লোকের এগেন্স্টে একজন ডাক্তার 1:1000 জনসংখ্যা পপুলেশন। আমাদের রাজ্যে একজন ডাক্তার রয়েছে 3448 জন মানুষের এগেন্স্টে। যেখানে একজন ডাক্তার 1000 মানুষকে সার্ভিস দেবে অ্যাজ পার স্পেসিফিকেশন অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, সেখানে আমাদের রাজ্যে একজন ডাক্তার রয়েছে 3448 জন মানুষকে সুবিধা দেওয়া। তাই ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে। আপনারা তো বিগত দিনে পারেননি ডাক্তারের সংখ্যা বাড়াতে। বর্তমানে 1189 জন ডক্টর রয়েছেন ত্রিপুরা রাজ্যে। গত মন্ত্রিসভার বৈঠকে আমাদের সিদ্ধান্ত হয়েছে আরো স্পেশালিস্ট, সুপার স্পেশালিস্ট এবং MBBS লেভেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন যে আরো আমাদের ডাক্তার বৃদ্ধি করতে হবে, সুপার স্পেশালিটি বাড়াতে হবে, মানুষের রেফার যেন বাইরে যাওয়া বন্ধ হয় সেটা আমাদের কমাতে হবে। এবং ডাক্তারের সংখ্যা বাড়াতে গিয়ে আমাদের যে বর্তমানে 1189 জন ডাক্তার রয়েছে, তারা সাফিসিয়েন্ট না প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, সাব ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, রেফারেল হসপিটাল, সেগুলোতে সার্ভিস প্রদান আমাদের সংখ্যা বাড়াতে হবে। তাই মেডিকেল কলেজের সংখ্যা বাড়াতে হবে এবং তার জন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ এখানে এসছে। বোলপুর থেকে যারা অলরেডি মেডিকেল ব্যবসাতে রয়েছে, তারা প্রাথমিক প্রাইমারি সেক্টর, প্রাইভেট সেক্টর, আজকে তারা এসছে। আমরা রাজ্য সরকার 1 ইঞ্চিও জমি বিনা পয়সায় তাদেরকে দিইনি। যেটা বিগত দিনে ছিল 5000 টাকার বিনিময়ে প্রাইভেট হাসপাতালকে দিয়ে দেওয়া হয়েছে। যেটা বিগত দিনে ছিল জিনেট, রাজ্য সরকারের অ্যাভেলেবল ইনফ্রাস্ট্রাকচার, রেডিলি অ্যাভেলেবল ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং কে দিয়ে দেওয়া হয়েছে। পালিয়ে গেল জিনেট এই রাজ্যের মানুষকে সর্বশান্ত করে দিয়ে। তখন তো কিছু বললেন না। জিতেন বাবু তো মন্ত্রী ছিলেন সেই ক্যাবিনেটে, মাননীয় বর্তমান বিরোধী দলনেতা। জিনেট মানুষকে, রাজ্যের ঠিকাদারদেরকে, রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে এবং ছাত্র সমাজকে সর্বশান্ত করে দিয়ে, অন্ধকারের কানাগলিতে প্রবেশ করিয়ে দিয়ে পালিয়ে গেল এখান থেকে। তারপরেও কিন্তু আমরা চেয়েছিলাম যে মেডিকেল কলেজ হোক। এই জিএমসি হয়েছে, টিএমসি নিয়ে অনেক তালবাহানা হয়েছে, কিন্তু আজকে এই জিএমসি এবং টিএমসিতে বাইরের থেকেও ছেলে মেয়েরা পড়াশোনা করতে আসছে। এটাই আমাদের রাজ্যের প্রাপ্তি। এবং এখান থেকে একটা বিশাল সংখ্যক ছেলে মেয়েরা ডাক্তার হয়ে কেউ বহির্রাজ্যে, কেউ বিদেশে, কেউ আমাদের রাজ্যে সেখানে সার্ভিস প্রদান করছে। রাজ্য সরকারের যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যে ট্রাস্ট কি, যে 50% স্টুডেন্ট হবে আমাদের রাজ্যের ডমিসাইল, আমাদের রাজ্যের ছাত্রছাত্রী। যে ক্যাপাসিটি থাকবে সেই ক্যাপাসিটির 50% হবে আমাদের রাজ্য থেকে এবং 10টা সিট থাকবে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড স্টুডেন্টদের জন্য, যে গভর্নমেন্ট রেটে পড়াশোনা করার সুযোগ পাবে। অর্থাৎ 50% থাকবে আমাদের রাজ্যের ছাত্রদের জন্য, 10টা স্টুডেন্ট থাকবে তার বাইরে গভর্নমেন্ট রেট, এজিএমসিতে যা রেট প্রদান করা হয় খুবই নগণ্য, সেই রেটে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড বা উইকার সেকশন সেই সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে। স্বাভাবিকভাবে আমাদের রাজ্যের হারানোর কিছু নেই। 1 টাকা দিয়েও বা আমাদের বিনা পয়সায় আমরা কোনো জমিও তাদেরকে দিই। তারা সম্পূর্ণ জমি নিজের টাকায় ক্রয় করেছে। যে জায়গায় মেডিকেল কলেজ হচ্ছে সেই জায়গায় নিজস্ব টাকায় তারা জমি ক্রয় করেছে। কিন্তু আমরা আগে কি দেখেছিলাম, প্রাইভেট মেডিকেল আমাদের হসপিটাল হয়েছে আমাদের পাশেই, 5000 টাকা দিয়ে জমি প্রদান করে দেওয়া হয়েছিল। প্রাইভেটাইজেশনকে আপনারাই তো এনকারেজ করেছেন। হসপিটাল হয়েছে, আমরা ওয়েলকাম করেছি। গণতন্ত্রের এটাই বিউটি, যে দল সরকারে থাকবে সেই দল সিদ্ধান্ত গ্রহণ করবে,
যে দল বিরোধী দলে থাকবে সে দল তার বিরোধিতা করবে, কিন্তু আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরা কিন্তু তার বিরোধিতা করিনি। কিন্তু আজকে জিতেন বাবু যে চিঠি মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখেছেন, স্বাগত জানালেন না এই সিদ্ধান্তকে। একটা কথা বলে যে ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস। যারা ভুল ধরে অভ্যস্ত, মানুষকে মিসলিড করে অভ্যস্ত, বিভ্রান্ত করে অভ্যস্ত, তারা সব জায়গায় ভুল ধরবেন। মেডিকেল কলেজ হচ্ছে তাকে স্বাগত জানালেন না, বলছে জেলায় জেলায় কেন করছেন না, মহকুমাতে করুন, জেলাতে করুন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আপনারা কেন পারলেন না 25 বছর? আমাদের প্রশ্ন। জেলায় জেলায় তো আমরাও চাই, আগামী দিনে হবে। বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কথা চলছে আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরে, আগামী দিনে আরো হবে। তারই শুরুয়াত আমরা করছি। শান্তিনিকেতন মেডিকেল কলেজ আগরতলার পাশে, রাজ্যের ছেলে মেয়েদের বাইরে যেতে হবে না, 50% এখান থেকে থাকবে। 10টা গরিব ছেলে মেয়ে গভর্নমেন্ট রেটে পড়াশোনা করবে, গরিব ছেলে মেয়ে ডাক্তার হবে। যে 1189 জন ডক্টর রয়েছে, প্রতি বছর আরো সংখ্যাটা যোগ হবে। এবং অ্যাজ পার স্পেসিফিকেশন যেটা রয়েছে আমাদের WHO, যে একজন ডাক্তার থাকবে 1000 মানুষের জন্য, সেই দিশায় আমরা যাব। আমাদের বর্তমান যে স্বাস্থ্য পরিষেবা, সুপার স্পেশালিটি, GDMO, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, সেই ক্ষেত্রে এটা বিপুল পরিবর্তন আমরা আনতে চলেছি স্বাস্থ্য পরিষেবার দিক থেকে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন ডক্টর হিসাবে আন্তরিকভাবে তার প্রয়াস চালিয়ে যাচ্ছেন, কিন্তু সেটাকে বাধা দিয়ে তাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য আমরা মনে করি মাননীয় বিরোধী দলনেতা জিতেন বাবুর চিঠি, যা কোনোভাবেই আমরা মানতে পারি না। এবং আহ্বান জানাবো রাজ্যের জনগণের কাছে যে কোনোভাবেই যেন এই ধরনের কুরুচিপূর্ণ, বিভ্রান্তিমূলক যে বক্তব্য বা বিভ্রান্তিমূলক যে তাদের যে চিন্তা ভাবনা, তার থেকে দূরে সরে এসে সরকারের যে গঠনমূলক কাজগুলো তাকে সমর্থন করার জন্য এবং আগামী দিনে আমাদের যে প্রয়াস, সে প্রয়াসকে সাক্ষী রেখে আমাদেরকে সহযোগিতা করার জন্য। তারপর গতকাল বিজেপির মুখপাত্র বলছেন যে না, এই সংস্থাকে রাজ্য সরকার কিছুই সহায়তা করছে না। তো কিছুই সহায়তা না করলে IGM হসপিটাল তার ফেসিলিটিস ব্যবহার করার জন্য সরকার কিভাবে দিয়ে দেয়? মন্ত্রী মহোদয় আজকে বলছেন হ্যাঁ, কাগজপত্র হয়নি, আইনগত পরামর্শ চলছে, দিল্লি থেকে উপযুক্ত কর্তৃপক্ষ তারা পরিদর্শন করছে। তো এগুলো তো সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর তারপরে সেই ফেসিলিটি ব্যবহার করার জন্য অনুমোদন দেওয়া হবে। কিন্তু অনুমোদন দেওয়ার আগে কি করে সেই সংস্থা আজকে তো সাইনবোর্ড লাগিয়েছে কি রাজ্যের সম্পদ, জনগণের সম্পদ, এটা কি কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পদ, কোনো মন্ত্রীর ব্যক্তিগত সম্পদ? কি ভাবছে ওরা? ওরা ভাবছে যেহেতু আমরা মন্ত্রী, আমরা শাসক দল, এই রাজ্যের হাসপাতাল, এই রাজ্যের যে এই মাটি, এই রাজ্যের কলেজ, সব কিছুর মালিক আমরা। আসল কথাটা হলো কি, এর পেছনে গুরুতর রহস্যজনক এমন কতগুলো ঘটনা ঘটছে, সময়ে সব কিছু উদ্ঘাটিত হবে, একটু গোপন থাকবে না। কাজেই এগুলোকে আড়াল করার জন্য তাদেরকে আজকে ওই 7, 5, 13 এসব বলতে হচ্ছে। রাজ্যের জনগণ দেখছে, সারা দেশ দেখছে। এবং যে গতকাল যখন আমরা অভিযোগটা উত্থাপিত করলাম, অনেক ন্যাশনাল মিডিয়াতে
এগুলো প্রচারিত হয়েছে, সবাই বলছে না আরে কি করে এই সংস্থা ত্রিপুরাজ্যে পৌঁছে গেল। এই হলো যে সরকার বা শাসক দল যখন একটা অনিয়ম করে লেজে গোবরে হয়ে যায়, তখন পার্টি অফিস থেকে একরকম বলে, মহাকরণ থেকে আরেকরকম বলে, অর্থাৎ আমাদের জন্য কোনো আইন কানুন নেই, আমরা যা বলি সেটাই আইন। এটা চলবে না। বলেছেন এই আপনি যে বিষয়গুলো বললেন, তারপর উনি সংবাদ মাধ্যমের মুখোমুখি বললেন যে আপনারা যখন সরকারে ছিলেন, জিনেট কর্তৃপক্ষ এরাও এসেছিল, চলে গেছিল, আপনাদের সময় এইরকম হলো কই? তারা তো এইরকম কোনো ধরনের প্রাইভেট হাসপাতাল আসুক, ব্যবসা করুক, রাজ্যের উন্নয়ন হোক, তারাও সবাই চায়। আর আইজিএম এর কথাটা যেটা উল্লেখ করলেন সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস হয়, প্র্যাকটিক্যাল ক্লাস যে কোনো হাসপাতালেই হয় এবং সেটা তাও 1-8 দিন হয়। সেই জন্য আইজিএম হাসপাতাল ব্যবহার করা, এই বিষয়গুলো নিয়ে আপনার কথা তো একই হলো। তার মানে হলো আমি আমার মেয়ের বিয়ে দেব, যে নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে এই মহাকরণ এবং এই বিধানসভার চত্বরটা খুব সুন্দর, আমি তো শুধু বিয়ের অনুষ্ঠান করব, এতে অসুবিধা কি? একটা সরকারি হসপিটাল, ত্রিপুরাজ্যের অন্যতম 2টি রেফারেল হসপিটালের মধ্যে অন্যতম, আর সেই জায়গায় একটা প্রাইভেট প্রতিষ্ঠান যারা লাখ লাখ টাকা ডোনেশন নিয়ে, ফি নিয়ে ব্যবসা করবেন, তাদেরকে সরকারি পরিকাঠামো এইভাবে ছেড়ে দেওয়া যাবে? তারা শুধু প্র্যাকটিক্যাল করবেন। মুখপাত্র মহোদয় গতকাল বলছেন যেন ডেন্টাল কলেজের ছাত্রদের মেডিকেল নিয়ে পড়াশোনা করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। তাহলে তো ঠিক আছে, সরকারি কোনো সম্পদ, সরকারি কোনো পরিকাঠামো কোনো বেসরকারি সংস্থাকে যদি সেভাবে ব্যবহার করার সুযোগ দেয়, তার জন্য নিয়ম আছে, কানুন আছে, চুক্তি করতে হয়। কোথায় সেই চুক্তিপত্রগুলো? আর এরকম কোনো মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি হতে গেলে পরে বিল আনতে হয়। যদিও এই সরকারের সময় যেভাবে বিল তারা উত্থাপন করছেন, যেভাবে বিল পাস করাচ্ছেন, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই। এই তো সেদিন এই ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এই ওয়েবসাইটে দিয়ে দিল ত্রিপুরাজ্যের 3টা ইউনিভার্সিটি, যদিও একটা ইউনিভার্সিটি বলেছে দম্মদীপা বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, তারা ইতিমধ্যেই তাদের ওম্বার্সম্যান নিয়োগ করেছেন, তারা এটা আপলোডও করেছেন ইয়ে থেকে। কিন্তু বাকি দুটো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এবং আরিয়াভাট ইউনিভার্সিটি, এরা তো চুপ। ইউজিসি বলছে যে ত্রিপুরাজ্যে এরকম 3টা ইউনিভার্সিটি তারা যে ধরনের যে স্ট্যাটুটরি স্টেপস নেওয়া দরকার এগুলো করেনি, কিন্তু এরা কোনো বিল্ডিং তৈরি না করে, সেরকম কোনো পরিকাঠামো তৈরি না করে, ফ্যাকাল্টি নিয়োগ না করে, ইতিমধ্যেই যে পিএইচডি, তারপরে পোস্ট গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট এবং নানা সাবজেক্টের অ্যাডমিশন শুরু করে দিয়েছেন, লাখ লাখ টাকা তুলছেন। তো তাহলে সরকারের আর কাজ কি? সব বেসরকারি প্রতিষ্ঠানে দিয়ে দেওয়া হোক। তো এটা এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের ক্ষেত্রেতে আরও মারাত্মক। এটার ত্রিপুরা বিধানসভা এটা নিয়ে কোনো বিলই আসেনি, কোনো চুক্তি হয়নি। তারা কিছু লোকের সাথে, কিছু কর্তা ব্যক্তিদের সাথে গোপনে দেখা সাক্ষাৎ করেছেন, এটাই চুক্তি। আমি আবারও বলছি, ত্রিপুরাজ্যের সরকারি হসপিটাল এবং অন্যান্য প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয়, মন্ত্রীদের পৈতৃক সম্পত্তি নয়, এটা জনগণের সম্পত্তি। এটা ব্যবহার করতে গেলে পরে সেই নিয়মকানুন পালন করতে হয়। এটা যদি না হয়, এটা চূড়ান্ত অনিয়ম, এটা দুর্নীতি। আর বড় গলায় মন্ত্রী মহোদয়রা বলে যাচ্ছেন অবলীলায়। কোথায় যাচ্ছে রাজ্যটা, কোথায় যাচ্ছে দেশটা? সর্বক্ষেত্রে গোটালা, সর্বক্ষেত্রে একটা এই
স্ক্যাম। এবং এইভাবেই তো এই যে নিট ন্যাট, সারা দেশের মধ্যে প্রাইভেট কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি, সেই যোগসূত্র ধরেই তো এই যে বৃহত্তম কেলেঙ্কারি হচ্ছে। লক্ষ 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 কেন, প্রায় কোটির কাছে ছেলে মেয়ে, কোটির কাছাকাছি ছেলে মেয়ে আজকে তাদের ভবিষ্যৎ প্রায় অন্ধকার দিকে ঠেলে দিচ্ছে, অনিশ্চয়তা ঠেলে দিচ্ছে। এরপরও মন্ত্রীরা বড় গলায় কথা বলছে, এদের মোটেই লজ্জা হয় না। ওরা বলছে যে আইজিএম হাসপাতালটা স্থায়ীভাবে দেওয়া হয়নি। না না, তা তো ঠিক আছে, স্থায়ীভাবে দেওয়া হয়েছে তো আমরা বলিনি, দেওয়ার সুযোগও নেই। কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান এইভাবে একটা বেসরকারি সংস্থাকে ব্যবহার করার জন্য খুলে দেওয়া হলো, কোথায় সে চুক্তিপত্র, কোথায় সে আন্ডারটেকিং? এটা কি ব্যক্তিগত সম্পত্তি? যেন হরিগঙ্গা বসাক রোডে আমি একটা 5 তলা বিল্ডিং বানিয়েছি, 2 তলায় আমার ব্যবসা আছে, 3টে তলা খালি আছে, আপনারা ঢুকে যান, ব্যবসা বাণিজ্য ভালো হলে আমাকে কিছু দিন। এটা কি দেওয়া যায় এইভাবে? তো তাদের বক্তব্যে কি মনে করা হচ্ছে, যেন মন্ত্রীদের পৈতৃক সম্পত্তি তারা যাকে খুশি তখন এদেরকে অন্যভাবে সন্তুষ্ট করলে তারা দিয়ে দেবেন। এটা তো হতে পারে না। দিস ইজ গভর্নমেন্ট অ্যাসেট, দ্যাট ইজ পাবলিক অ্যাসেট। আর এরা মনে করছেন এটা তাদের ব্যক্তিগত সম্পত্তি। কাজে এর পেছনে কি হতে পারে আমার বলার প্রয়োজন নেই। এইভাবে একটা টেন্টেড, একটা বিতর্কিত একটা সংস্থাকে দেদার সুযোগ করে দেওয়া, বুঝতে অসুবিধা হয় কি মন্ত্র কাজ করছে, কি মলম কাজ করছে। তো এই হলো ঘটনা। বিষয়টা স্যার উনি যদি বললেন, মন্ত্রী উনি বলেছেন যে এইভাবেই তো মুখে বললেই তো হচ্ছে না, কারণ তাদের সাথে দিল্লি থেকে যে মেডিকেল টিম আসবে পর্যবেক্ষণ করতে, ফাইনাল হলেই তো ফাইনাল হওয়ার পর তারপরে তারা ঢুকবে এবং মৌ স্বাক্ষর হবে, এদেরকে নাকি 2 কোটি টাকা সিকিউরিটি মানি দেওয়া হবে, এই বিষয়গুলো উল্লেখ করেছেন। আমি তো সেই কথাটাই বলছি ভাই, আমি তো সেই কথাটাই বলছি। যদি তিনি বলে থাকেন মন্ত্রী মহোদয় যে দিল্লি থেকে, কলকাতা থেকে যে ডেজিগনেটেড টিম আসবে, পরীক্ষা করবে, সরকারি আইন অনুযায়ী চুক্তি হবে, ত্রিপুরা বিধানসভায় আইন তৈরি হবে, তারপর গিয়ে এই ফ্যাসিলিটিসগুলো ইউটিলাইজ করার কথা। কিন্তু এগুলো কিছুই না করে শুধু আমাকে সন্তুষ্ট করুন আপনারা, তারপরে যা খুশি করুন, এরপরে গিয়ে করব, এটা তো হয় না। আমি আবারও বলছি, এটা ব্যক্তিগত সম্পত্তি না, পৈতৃক সম্পত্তি না, এটা জনগণের সম্পত্তি, পাবলিক প্রপার্টি। কোনো মন্ত্রী বা কোনো আমলা এইভাবে এটাকে ব্যবহার করতে পারে না। কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি, এই সরকার একেবারে ছোট মানে সাধারণ প্রতিষ্ঠান থেকে শুরু করে আজকে কলেজ, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, আরও এরকম অনেক ফ্যাসিলিটিস, এগুলাকে যেভাবে তারা ব্যবহার করছে, এটা ত্রিপুরা রাজ্যের আগামী দিনের যে নতুন প্রজন্মদের ভবিষ্যৎ এবং জনস্বাস্থ্য, এটা প্রচণ্ড হুমকির সামনে উপস্থিত হবে।